দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতে জানিয়ে দেব আজকে শিরোনামগুলো। শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল ঢাকা, চিঠি গ্রহণ করেছে দিল্লি। চাঁদপুরের মেঘনায় মালবাহী জাহাজে মিলল রক্তাক্ত 7 মরদেহ, গুরুতর আহত 1, ডাকাতির সন্দেহ। বাংলাদেশ থেকে 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ। ভোটের অধিকার আদায়ে আরেকটি লড়াই করতে হবে বললেন বিএনপি মহাসচিব, নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান। কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছনায় নিন্দা, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। বিডিআর বিদ্রোহে 7 সদস্যের তদন্ত কমিশন গঠন, প্রধান সাবেক মহাপরিচালক ফজলুর রহমান। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলবো অবৈধ অভিবাসন নিয়ে। আপনারা জানেন, যারা ইউরোপে যাচ্ছেন বিভিন্নভাবে অবৈধ পথে, তাদের মধ্যে এই বছর বাংলাদেশিদের সংখ্যা শীর্ষে। গত 3 মাসের যে পরিসংখ্যান আমরা পাচ্ছি, সেখানে যারা মারা গেছেন তার মধ্যে 12 ভাগ বাংলাদেশি। ভূমধ্যসাগরে তাদের মৃত্যু হয়েছে। এ নিয়ে কথা বলতে আমরা আজকে 3 জন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা জানবার চেষ্টা করব কেন মানুষ এভাবে যাচ্ছেন, বাংলাদেশিরাই বা কেন। আমাদের সাথে আছেন স্টুডিওতে মোহাম্মদ শাহ আলম, তিনি সাবেক অতিরিক্ত আইজিপি। আছেন জনাব শরীফুল হাসান, তিনি সহযোগী পরিচালক ব্র্যাক, এবং সরাসরি আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব জুবায়ের আহমেদ, তিনি সাংবাদিক ও প্রশাসক ডয়চে ভেলে। আপনাদের 3 জনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, শুরুতেই আমরা আসবো জনাব শরীফুল হাসান আপনার কাছে। এই যে যারা যাচ্ছেন পাড়ি দিয়ে, সেখানে বাংলাদেশ বাদে বাকি যেসব দেশের মানুষ যাচ্ছেন তারা বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে। বাংলাদেশে তো সেই অবস্থা নয়, তাহলে বাংলাদেশিরা কেন এইভাবে যাচ্ছেন? না, ধন্যবাদ মঞ্জুর ভাই। আমরা আসলে জানি যে, আপনি জানবেন, বাংলাদেশ পৃথিবীর যেই দেশগুলো থেকে সবচেয়ে বেশি লোক বিদেশে যায়, বাংলাদেশ সেই তালিকায় 6ষ্ঠ, রেমিটেন্সের দিকটা আমাদের 7ম। কিন্তু পাশাপাশি সর্বশেষ যে তালিকা আপনি যেটা বলছিলেন, মানে যেই দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে, সেই তালিকায় বাংলাদেশ সবচেয়ে শীর্ষে। আপনি যদি বাংলাদেশের সাথে অন্য দেশগুলো দেখেন, সিরিয়া, আফগানিস্তান, মানে একদম সুদান, মানে যুদ্ধবিধ্বস্ত দেশ যেখানে আছে। এবং এটা যে এবছরই প্রথমবারের মতো হলো তা নয়, গত 10 বছর ধরে বাংলাদেশ বেশিরভাগ সময় হয় দ্বিতীয় বা তৃতীয় টপ 10-এর মধ্যে ছিলেন। এই যে কোনো মূল্যে দেশ ছাড়া প্রবণতা, আপনি দেখবেন আমাদের গত 15-20 বছরে দেখবেন বাংলাদেশে তার ভালো চাকরি বাকরি সব ছিল, খুব শিক্ষিত মানুষজন, সে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা পিআর নিয়ে আপনি অনেককে চলে যেতে দেখেছেন। সদ্য পাশ করা ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয়, সরকারি, সে মাস্টার্স পিএইচডি করতে চলে যায়। আর আমাদের একদল লোক তারা বিদেশে কাজ করতে চলে যায়। পাশাপাশি এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে চলে যেতে চায়। বিশেষ করে এখানে 8 থেকে 10টা জেলার মানুষ। আমরা সারা দেশকে যদি 3টা অঞ্চলে ভাগ করি, একটি হচ্ছে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চল, একটি হচ্ছে আপনার ঢাকার আশপাশে ঢাকা, মুন্সিগঞ্জ, ভৈরব পর্যন্ত, এবং আরেকটা নোয়াখালী, কুমিল্লা, ফেনী, এই 8 থেকে 10টা জেলার লোকজন। বিশেষত ভূমধ্যসাগর পাড়ি দিলে ওই পাড়ে ইতালি বা গ্রিসে পৌঁছানো যায়। এই যে কোনো মূল্যে যাওয়ার প্রবণতা, এই কারণে দেশের মধ্যে কিন্তু একটা পাচারকারী চক্র যেমন গড়ে উঠেছে, দুবাই, তার্কি, সেখানে আরেকটা পাচারকারী চক্র রয়েছে। এই যে আমরা বলছি যে, আমি এটা গত কয়েক বছর ধরে বলছি, আমাদের লোকজন বিদেশ যায়, এটা এখন আর শুধু অর্থনৈতিক কারণ নয়, সুশাসন কিন্তু একটা বড় ঘাটতি ছিল। তারা যে কোনো মূল্যে দেশ ছাড়তেছে, এবং আমরাও মনে করি যে দেশ ছেড়ে চলে গেলেই বোধহয় সে ভালো থাকবে, সে ভাবে যে আমি ইউরো আয় করবো এবং ইতালিতে গিয়ে ভালো আয় করবে। সে দেখে নাই যে 12 ভাগ মারা গেলেন বাঙালি, বাংলাদেশের মানুষজন আমাদের, ওই মৃত্যুটা তার কাছে না। সে দেখে তার বাড়ির পাশে কেউ গিয়ে কাজ পেয়েছে, সে টাকা পাঠাচ্ছে, এই সাফল্যের গল্পগুলো দেখে। এবং 2020 সালের 28 মে আপনি জানবেন, একবারে কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে গুলি করে 26 জনকে হত্যা করা হয় লিবিয়া, যারা এইভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাচ্ছে। ইরানে মানব পাচারকারী চক্র গড়ে ওঠে। শাহ আলম স্যারের সাথে আমি অলমোস্ট সাংবাদিক হিসেবে বা পরে 12-14 বছর এটা কাজ করছি। এখানে যদি আমি মানে মোটা দাগে 3টা কারণ বলি, একটা তো হচ্ছে আমাদের লোকজন যেমন দিতে চায়, আমাদের সরকারও বোধহয় সব আমলে সব সরকার মনে করে আমার লোক যে কোনো মূল্যে দেশ ছাড়ুক ও রেমিটেন্স পাঠাক। পাশাপাশি আমাদের দেশের ভেতরে একটা পাচারকারী চক্র গড়ে উঠেছে, এই শরীয়তপুর, মাদারীপুর বা বিভিন্ন জায়গাগুলো।
তারা তাকে একটা চক্র পর্যন্ত নিয়ে যায় এবং এই সিরিয়া, আফগানিস্তান, লিবিয়াকে কেন্দ্র করে আরেকটা আন্তর্জাতিক মানব পাচার চক্র গড়ে উঠেছে এবং এই মানব পাচারটা এখন পৃথিবীর একটা বড় অবৈধ ব্যবসা, সারা জীবনই ছিল, কিন্তু বাংলাদেশিদেরকে টার্গেট করে এই যে বড় চক্রটা হয়ে গেছে, আমি সেটা যে আমরা ঠেকাতে পারছি না। দেখেন, আমরা বলছি বাংলাদেশ মধ্য আয়ের দেশ, উন্নত দেশের দিকে যাচ্ছে, আর সেই দেশের লোকজন সিরিয়া, আফগানিস্তানের সাথে লড়াই করছে যে কোনো মূল্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার জন্য। আমি মনে করি এটা আমাদের জন্য লজ্জার এবং এইটা আমাদের অ্যাড্রেস করাটা আসলে খুব উচিত। এক্ষেত্রে বেশ কয়েকটি ঘটনা তো সামনে আসলো, যেখানে সিরিয়া বা বলুন অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের মানুষজন যখন ভূমধ্যসাগরের এই পারে আটকা পড়ছেন, তাদের পরিবার পরিজনের কাছে ফোন আসছে, তাদের ভিডিও পাঠানো হচ্ছে নির্যাতনের। এই ঘটনাগুলোকে, এই মানুষগুলোকে আসলে সাবধান করে না যারা যেতে আগ্রহী? না, আমরাও মাস কয়েক আগে একটা গবেষণা করে দেখিয়েছি যে লিবিয়া থেকে যারা ফিরছে তাদের ৭৯% টর্চারের শিকার এবং তাদের ৯৫%কে ক্যাম্পে বন্দি করে নির্যাতন করা হয়েছে এবং প্রায় যে মারা যাচ্ছে, আপনি প্রায় খবরের কাগজে দেখবেন বাংলাদেশে উদ্ধার, ভূমধ্যসাগরের মৃত্যু, কিন্তু ওই যে শরীয়তপুর মাদারীপুরের ওই লোকটার কাছে এই মৃত্যুর খবরটার চেয়েও ওই যে কোনো একজন গিয়ে পৌঁছাচ্ছে, গেলেই কাজ পায়, ওই পার থেকে ইতালি থেকে গ্রিস থেকে তাকে বলছে তুমি যে কোনো মূল্যে আসো, আসলেই কাজ পাবে। এই যে মানে আমাদের মানুষজন তার মৃত্যুটার চেয়েও তারা ভাবছে এটা স্বপ্নযাত্রা, কিন্তু আসলে স্বপ্নযাত্রা আমরা মানুষ বলে মৃত্যুযাত্রা। কিন্তু ওই যে আমি বিদেশ যাব, গেলেই ভালো থাকবে, যে ডেসপারেট, আমরা অনেক দিন ধরে বাংলাদেশের মানুষ যে কোনো মূল্যে আমরা মনে করি সাফল্য মানে হচ্ছে যে এই বাংলাদেশে আমার জন্ম বেরোটা, সেই দেশ ছাড়াটাকে। নানান কারণে আমি মনে করি এই জায়গাটাতে আমাদের, কিন্তু সেটাও কি বাস্তবতা যে কোনোভাবে ইউরোপে পৌঁছতে পারলেই কি তারা খুব ভালো থাকছে? একেবারেই না। এই যুগটা আঙুলের ছাপের যুগ, এই কথাটা আমরা বলার চেষ্টা করি। আপনি আনডকুমেন্টেড ওয়েতে এই যে সেন্ট্রাল মেডিটেরিয়ান রুট বলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে, এই বছরেই যদি আমি আপনাকে বলি ১২,০০০-এর বেশি লোক গিয়েছে শুধু মানে অক্টোবর পর্যন্ত। তার আগের গত ২০০৯ সাল থেকে আমরা ফ্রন্টেক্স বা ইউরোপের বর্ডার এজেন্সির কাছে যে তথ্য পাই, অলমোস্ট ৭০,০০০-এর বেশি লোক শুধু এই একটা রুট দিয়ে গিয়েছে, আর ৯টা রুট মিলে প্রায় ১,০০,০০০ লোক শুধু আটক হয়েছে এরকম বাংলাদেশে যেতে গিয়ে। আপনি যাওয়া মানে আপনি আটক থাকবেন এবং বাংলাদেশ সরকার ২০১৭ সালে যে এসওপি সাইন করেছে, আপনি আনডকুমেন্টেড লোককে তারা ফেরত পাঠাবে। তো গেলেই কিন্তু আপনি যে স্বপ্ন সফল ভালো তা না, বরং এক ধরনের মডার্ন ডে অফ স্লেভারি বলি আমরা, দাস প্রথা, আনডকুমেন্টেড, তার স্বপ্ন খুব সহজে না, কিন্তু মানুষজন ওই যে বাড়িটা বা ওই স্বপ্নটা দেখে, তার পেছনের যে কষ্টটা, তার জেল, জরিমানা, অত্যাচার, নির্যাতন, মৃত্যু, যার পরিবার হারায় সেই কিন্তু বোঝে। কাজে আমরা বলি লোকজন যাবে বিদেশে, কিন্তু কোনোভাবেই জীবন ঝুঁকিতে নিয়ে নয়। আমরা নিশ্চয়ই বাংলাদেশকে এমন দেশের তালিকায় দেখতে চাই না যেখানে যুদ্ধ চলছে, সেই দেশগুলোকে টপকে বাংলাদেশ মরিয়া হবে দেশ ছাড়ার জন্য, আমরা কোনোভাবে আমরা চাই না, এবং এই জায়গাটাতে আসলে সুশাসনের ঘাটতি যথেষ্ট রয়েছে। জনাব মোহাম্মদ শাহ আলম, আপনার কাছে পৌঁছে আসতে চাই, এই যে চক্রর কথা আমরা শুনি, যার একটা অংশ বাংলাদেশে আরেকটা দেশের বাইরে কাজ করছে এই পুরো ব্যাপারটাকে কাজ করাবার জন্য, এদের বিরুদ্ধে আসলে কিছু করা যাচ্ছে না দেশের মধ্যে? আসলে আমরা এখন যে যুগে বসবাস করছি, ২১ শতাব্দীর যে অংশে এসে যেভাবে সংঘবদ্ধ অপরাধ চক্র একে অন্যকে সাহায্য করছে, সেভাবে ল এনফোর্সমেন্ট, যদিও আমাদের ইন্টারপোল আছে, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স অ্যাক্ট আছে, চর্চাটা খুবই সীমিত। মানে ইতালির একজন অপরাধী ইতালিতে বসে বাংলাদেশি আরেকজন অপরাধীর যেভাবে সহায়তা নিতে পারছে প্রম্পটলি, ইনস্ট্যান্টলি, ইতালিয়ান পুলিশ এবং বাংলাদেশ পুলিশ কি সেভাবে একসাথে কাজ করতে পারছে? সে প্ল্যাটফর্ম কি তৈরি হয়েছে? আসলে কিন্তু হয়নি, আর ফোকাসটাও কিন্তু আসলে পড়েনি। আমরা যদি আপনি ব্রিটিশ আমলের পিআরবি, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, যেখানে একটা কৃষক তার একজোড়া হালের বলদ যদি চুরি হয়ে যেত, ওটা এফআর কেস হতো, স্পেশাল রিপোর্ট কেস। একই সাথে আমি তুলনা দেওয়ার জন্য বলি, মনে করেন একটা খুব সেন্সেশনাল একটা মার্ডার হলো, একটা পলিটিক্যাল ব্যক্তিত্ব মারা গেল, সেটা এফআর কেস হয়। আর একজন কৃষকের একজোড়া হালের বলদ চুরি হয়ে গেলে এফআর কেস হয়। কেন? কারণ ওই কৃষকের জন্য ওই হালের বলদটা সর্বস্ব। আর এই যে আমরা যদি এই মানব পাচারের শিকার হয়ে যারা যাচ্ছে, তারা কি তাদের সর্বস্ব বিক্রি করে, ভিটে মাটি সব বিক্রি করে, লক্ষ লক্ষ টাকা ঋণ করে যখন যাচ্ছে, হালের বলদের সাথে কম্পেয়ার করলে এটা বহুগুণ বেশি ক্ষতিগ্রস্ত। এই লোকটা যখন আদালতে যায়, শুড সে ইভেন পুলিশের কাছে যায়, নানান জায়গায় যায়, যেই পর্যায়ের অ্যাটেনশনটা পাওয়ার কথা, সেই পর্যায়ের অ্যাটেনশন যে দিতে হবে, আমার মনে হয় পলিসি লেভেল থেকে সেই, যদিও আমাদের একটা চমৎকার একটা আইন আছে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ দমনের চমৎকার একটা আইন আছে, তারপরে
রুল হয়েছে 2017 সালে, এবং মানি লন্ডারিং আইন আছে এদের ব্যবস্থা নেওয়ার জন্য। এগুলোর যদি আমরা প্রায়োগিক দিকটা বলি, খুবই সীমিত প্রয়োগ হয়েছে, এবং যখন আমরা প্রয়োগ করার চেষ্টা করেছি খুবই চমৎকার ফল পেয়েছি। আমরা 2013 সালে ইরান ভিত্তিক যে মানব পাচার চক্রকে আক্ষরিকভাবে আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম, বাট সেই পরিমাণ সাফল্য আমরা লিবিয়া কিংবা ইরাকে সেটা কিভাবে সম্ভব হয়েছিল? আমরা তাদের ভিকটিমদের অভিযোগ নিয়েছি, নিয়ে আমরা দেশে এবং বিদেশে সমানভাবে তাদেরকে তাড়া করেছি। বিশেষ করে আমরা একটু ভাগ্যবান ছিলাম, সেই সময়ে ইরানে বাংলাদূতে যিনি ছিলেন আমাদেরকে হি ওয়াজ ওয়ার্কিং লাইক এ পুলিশ, মানে খুব প্রচণ্ডভাবে আমাদের সহায়তা করেছেন। এই জাতীয় সহায়তাগুলোর আপনি প্রায়োগিক দিকটা ভাবলে আসলে কিন্তু সহজ না, মানে প্রথাগতভাবে আমরা যেভাবে পুলিশিং করি সেভাবে কিন্তু এই সহায়তাটা দেওয়া এত সহজ না, অনেক কঠিন। আমি আপনাকে খুব সংক্ষেপে বলি। যেমন একবার একটা ঘটনা হলো যে আমরা একটা টিমকে, মানে যারা চক্রের 30 জনের একটা দল ইরানে আটকে ছিল, তাদেরকে আটকে রাখা হয়েছিল। তো একজন আমাদের কাছে অভিযোগ করেছে, আর সেই সূত্রে আমরা জেনেছি যে দলটা আটকে আছে মানব পাচারকারী চক্রের কাছে। আমরা বাংলাদেশে তার যে কাউন্টার পার্ট যারা টাকাটা কালেক্ট করছিল, চাঁদা বা মুক্তিপণ, তাদেরকে আমরা আটক করি। এই আটক করাটাতে সোজা না, কিন্তু সেখানে মোবাইল ফাইন্যান্স ট্র্যাক করে তারা নর্মাল বেনামিতে টাকাটা নিতে চায়, সেগুলো করে চক্র কোনো অধিকাংশ ক্ষেত্রেই মামলাটা হয়তো হয়েছে উদাহরণস্বরূপ মনে করেন ঢাকায়, আর আসামিকে ধরা হচ্ছে মাদারীপুর কিংবা ভৈরবে গিয়ে। তো এটাও ইভেন দেশের ভিতরেও যে একটা আসামিকে অন্য জায়গায় ধরার বিষয়টার মধ্যে অ্যাটেনশন না, সমস্যা অধিক্ষেত্রে সমস্যা তো অবশ্যই নেই, আইনগুলো খুবই পরিষ্কার। মানব পাচার প্রতিরোধ আইনে আমি এখান থেকে ইটালিতে গিয়েও আমার টিম গিয়ে একটা আসামিকে ধরে নিয়ে আসতে পারে, খুবই পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু এই যে মনোযোগটা দেওয়া, প্রায়োরিটি দেওয়া, সেখানে বোধহয় আমাদের শুধু ঘাটতি না, যথেষ্ট ঘাটতি আছে। কিন্তু লিবিয়ার ক্ষেত্রে সে দেশের যুদ্ধবিধ্বস্ত অবস্থাও কি একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে? আমি কথাটা বলছি তার আগে আমি যে কথাটা বলছিলাম একটু আমি অল্প সময় বলার চেষ্টা করি। যখন এই 30টা লোক একটার সময় আমাদের এখানে চাপ যখন আমরা শুরু হলো, উপর্যুপরি কিছু লোককে বাংলাদেশে ধরে ফেললাম, এবং একটা মেসেজ চলে গেল যে কোনো সময় আমরা ইরান পুলিশ নিয়ে ওদের ওখানে দ্বারা আমরা রেড করব। এই মেসেজটা যাওয়ার পরপরই ওরা অধিকাংশ লোক তখন সরে গেল, ওখান থেকে অল্প কয়েকটা লোক ছিল। যখন ভিকটিমরা টের পেল যে তারা সংখ্যায় 30 জন আর ওদের কাউন্টার পাঠাতে 4-5 জন বল্প, তখন তারা ওভারপাওয়ার করে তারা বের হয়ে আসলো। এসে রাত 2টোর দিকে আমাদের সাথে যোগাযোগ করলো যে আমরা বের হয়ে এসেছি ওখান থেকে। তা আমরা তাদের কাছে অস্ত্র ছিল না যে 4-5 জন ছিল? 4-5 জন যাই হোক তাদের ওভারপাওয়ার করতে পেরেছে, মানে তাদের যেহেতু সংখ্যাটা কম ছিল, আগে ছিল 15 জন, কমে 5 জন হয়েছে। আর যাই থাকুক অস্ত্রটা ব্যবহার করতে, মানে বাস্তবতা হচ্ছে তারা বের হয়ে আসতে পেরেছিল। এখন বাস্তবতাটা দেখেন, এরকম একটা ঘটনায় তাদেরকে প্রোটেকশন দেওয়াটা কতটা ডিফিকাল্ট। আমরা সেই রাতে বলেছি তোমরা পুলিশের কাছে যাও, তারপর পুলিশ কাছে যাও না, পুলিশের কাছে যাও, আমরা চেষ্টা করছি পুলিশ যাতে তোমাদের ক্ষতি না করে। তো পুলিশ যখন তাদেরকে নিয়েছে, তারপর বলছে যে আমরা তাদের খাওয়াতে পারবো না, জেলেও পাঠাবো না, মানে দ্যাট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ দ্যাট সেই সময় যারা ছিল। আমরা তখন ওই বাংলাদেশ এমবিসিকে নিয়ে তাদের জন্য একটা বাড়ি ভাড়া করেছি, করে ওদের রাখার ব্যবস্থা করেছি। তারপর পুলিশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে আমরা একই দিনে টিকিট কাটার ব্যবস্থা করেছি। বাংলাদেশ টিকিট কাটানোর আনুষ্ঠানিকভাবে আমাদের কোনো ফান্ড নেই। তা আমরা এখানে বাংলাদেশে তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করিয়েছি, একটা এনজিওকে নিয়ে, রাজ্য সরকার আমাদেরকে ভালো সাপোর্ট দিয়েছিলেন সেই সময়। তো নিয়ে মানে ইটস এ হিউজ জব, মানে একটা মামলার তদন্তের পাশাপাশি এই যে আনুষঙ্গিক যে ঘটনাগুলোকে আপনাকে ফেস করতে হয় বা এগুলো মোকাবেলা করতে হয়, এগুলো সহজ কাজ না। জি, লিবিয়ার প্রসঙ্গে আপনার কাছে একটু পরে তাহলে আসছি, তার আগে জনাব জুবায়ের আপনার কাছে আসতে চাই। ইউরোপে এই যে যারা অবৈধভাবে পাড়ি জমাচ্ছেন তাদের ব্যাপারে আসলে এই মুহূর্তে নীতিটা কি, এবং যারা মনে করছেন যে সেখানে গিয়ে আসলে খুব সুন্দর একটা জীবন তারা পাবেন, একটু আগে জনাব শরীফুল হাসান খানিকটা বলছিলেন, আপনি সেখানে বাস্তবতাটা কেমন দেখেন? ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আপনি যেই প্রশ্নটা প্রথমে শরীফুল হাসানকে করেছিলেন যে ইউরোপে যারা যাচ্ছেন, বাংলাদেশ তো কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ না, বা ইউরোপে যারা অনিয়মিত পথে এখানে আসছেন তারা
আসলে মানে যুদ্ধবিধ্বস্ত দেশ না হওয়ার পরও বাংলাদেশ কেন মানে সর্বোচ্চ দেশগুলোর মধ্যে একটা, এটার এই প্রশ্নটার মুখোমুখি আমি যখন প্রথম মানে এখানে থাকার জন্য আসি 2017 সালে, তখন একটি সিকিউরিটি এজেন্সি তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাম্পগুলোতেও তারা কাজ করে, যেখানে অভিবাসীদের কিংবা হচ্ছে রাখা হয়, যারা আশ্রয় প্রার্থী তাদেরকে রাখা হয়, তারা সেসব জায়গায় কাজ করে। তো সেখানকার একজন কর্মকর্তা আমাকে বলছিলেন, আমাকে প্রশ্ন করেছিলেন এই একই প্রশ্ন, যে আচ্ছা বাংলাদেশ থেকে এত মানুষ কেন আসে, মানে বাংলাদেশে কি যুদ্ধ হচ্ছে? তো এই যে এই প্রশ্নটা বা এই প্রশ্নগুলো আসলে এখানে বিভিন্ন পর্যায়েও আমাদেরকে শুনতে হয়। আপনি যে প্রশ্নটা করলেন যে তারা আসলে কেমন আছে, তাদের মধ্যে যারা আসলে ভেতরে আসতে পারছেন, ভেতরে ঢুকতে পারছেন, তাদের কেউ কেউ হয়তো ভালো আছেন, তারা সেখানে চাকরি করছেন এবং তিনি এসেই যেটি করছেন, এই 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 চিত্রটি তার, তিনি যখন আবার বাংলাদেশে যাচ্ছেন সেটি তুলে ধরছেন এবং সেখানে মানে তুলে ধরছেন, এবং বাকি যারা আছেন সেই গ্রামবাসী বা এলাকার মানুষ, তারাও ভাবছেন যে আসলে এই মানুষ, তারা চোখের সামনে সাফল্য দেখছেন এবং সেটাতে তারা অনুপ্রাণিত হচ্ছেন। কিন্তু আসল চিত্রটি সেটি না, এবং আসল চিত্রটি হচ্ছে এখানে মানে যারা ভেতরে ঢুকতে পারছেন তাদেরকেও কাগজপত্র এগুলো করার জন্য অনেক সময় দিতে হচ্ছে, এবং সেই সময়গুলো যখন তারা ভেতরে এসে দিচ্ছেন তখন তারা কোনোভাবে কাজ জোগাড় করার চেষ্টা করছেন, এবং সেই জোগাড় করার সময় যেটি হয় যে অনেক জায়গায় এখানে, যেটাকে আমরা মডার্ন স্লেভারি বলি, সেই রকম অনেক জায়গায় এক ধরনের দাস প্রথার দাসের মতো তাদের কাজ করতে হয়, তাদেরকে অনেক নিম্ন বেতনে এক্সপ্লয়েট করা হয় তাদেরকে সম্পূর্ণভাবে, সেটি করা হয় এবং তারা সেই দীর্ঘ সেই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান। কিন্তু অনিয়মিত পথে এই যে যারা যিনি ভেতরে ঢুকে পড়েছেন তার কথা আমি বলছি, কিন্তু তার আগে একটি বড় পরিস্থিতি তৈরি হয়। সেটি হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে তারা যে পথ দিয়ে আসেন, আপনি জানেন ভূমধ্যসাগরের মূল যে 3টি এলাকা, সেই 3টি এলাকা দিয়ে তারা আসার চেষ্টা করেন এবং সেখানে আসতে গিয়ে তারা মারা যান। তারা সেখানে কিছুদিন আগেও একটা গ্রুপ তারা যোগাযোগ করছিলেন যে তাদের তারা আটকা পড়েছেন, তাদের নৌকায় আগুন লেগে গেছে, সে সবাই বাংলাদেশি ছিলেন সেই নৌকায়, ইতালির কাছে, এবং তারা সেখানে একটি ক্যাম্পে এখন আটকে আছে, তাদের উদ্ধার করে সেখানে রাখা হয়েছে এবং পরবর্তীতে তাদের আশ্রয় আবেদন সেগুলো গ্রহণ করা হয়নি, তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। এর বাইরে অনেকে আছেন যারা মানে দীর্ঘ সময়, দীর্ঘ অনেক বছর ধরে এই সব এই এই যে ইউরোপীয় ইউনিয়ন তার যে সীমান্ত এলাকাগুলোতে, সেইখানে বিভিন্ন জায়গায় সেগুলো ছোট ছোট ক্যাম্প করে সেই সব জায়গায় আছেন, কোথাও কোথাও বনে জঙ্গলে আছেন, সেখান থেকে তারা সেটিকে তারা বলছেন গেইম, তারা আসলে ঢোকার চেষ্টা করেন একসময় একসঙ্গে অনেকে মিলে। তো সিকিউরিটি, যারা বর্ডার সিকিউরিটি থাকেন তারা সেখানে তাদেরকে পাকড়াও করেন বা তাদের উপর অনেক সময় নির্যাতন করেন, তাদেরকে ফেরত মানে পুশব্যাক করে, তারা আবার সেখানে আসেন, এবং এমনও আছেন যারা 5-7 বছর ধরে শুধু এই গেমই মারছেন ভেতরে ঢোকার জন্য, এবং খুবই অবস্থায় আছেন। কিছু কিছু এনজিও তাদেরকে সহযোগিতা করছে, যে তাদের শীতকালে প্রচন্ড শীত, আপনি জানেন এখানে শীতকালে তাদেরকে মানে কিছু কাপড় চোপড় দেয়া বা এইসব করে, কিন্তু তারা এই মানে এটা অবর্ণনীয় যে জনাব জুবায়ের, এর মধ্যে দিয়ে তারা যায়, ইউরোপে কিন্তু তাও তারা ভেতরে আসবে। তো এটা হচ্ছে পরিস্থিতি আসলে এখানে, মানে ভেতরে আসার চেষ্টা বহু বছর ধরে, এবং তারপরে আসছেন, তারপরে এক্সপার্ট হচ্ছেন, তারপরে তার উপর তার আগে অনেক পরিমাণ অনেক টাকা তাদের দিতে হচ্ছে দালালদের। তো এই সব মিলিয়ে আসলে এই পরিস্থিতি। শুধু আমি এখানে একটা কথা যোগ করতে চাই, যেটি আমরা বলছিলাম যেটার আসলে কারণ কি, বা এটাকে আসলে শুধু দালালদের, আসলে আমার যেটা মনে হয় যে শুধু দালালদের মানে তাদেরকে কোনোভাবে কন্টেইন করে তাদেরকে আইনের আওতায় এনেই পরিস্থিতি আসলে সামলানো কঠিন, যেটা অনেক চেষ্টা করা হয়েছে। কিছু কিছু জায়গায় বাইল্যাটারাল সম্পর্কের জায়গা থেকে বা উদ্যোগের জায়গা থেকে ঘাটতি আছে, কিন্তু তারপরেও চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটি করা যাচ্ছে না। এটার একটা বড় কারণ মানুষ আসলে আসতে চায়। শরীফুল হাসান বাংলাদেশের কয়েকটি এলাকার কথা বলছেন, নিশ্চয়ই আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব এই ব্যাপারে। একটা বিরতির আসলে সময় হয়ে গেছে, দর্শক একটু পরে ফিরে আসছে, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ফিরে আসবো জনাব জুবায়ের আপনার কাছে। আপনি বলছিলেন যে কিভাবে দীর্ঘ সময় ইউরোপীয় ইউনিয়নের সীমান্তে অবস্থান করতে হয় যারা অবৈধভাবে যাচ্ছেন, তো সেই শীতের মধ্যে জঙ্গলে তারা আসলে টিকে থাকছেন কিভাবে এতদিন ধরে? এটা আসলে মানে খুবই কঠিন,
মানে সেইখানে মূলত আসলে কিছু কিছু সংগঠন আছে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, তারা আসলে তাদেরকে নানাভাবে সহায়তা করে, যে মানে তারা যে অংশগুলোতে থাকে সেইখানে গিয়ে হয়তো তাদেরকে কম্বল দিল কিংবা হচ্ছে বা অন্যান্য সুযোগ সুবিধা দিল, তাতে তারা যেটা করে যে সেখানে যেন তারা বেঁচে থাকতে পারে। এখন বিষয়টা হচ্ছে তারা সেখানে ঢুকতে পারবে কি পারবে না সেটা আসলে এক রকমের মানে সেটা আইনি একটা প্রক্রিয়া, সেখানে তারা সহযোগিতা করতে পারে না, কিন্তু তারা সেই মানবিক জায়গা থেকে তাদেরকে সহযোগিতা করে, যার কারণে হয়তো তারা সেখানে টিকে আছে। কিন্তু প্রশ্নটা সেটা, এবং তারা সেখান থেকে বদলায়, তারা যে একটা জায়গায় অনেকদিন থাকে সেটাও না, তারা কেউ কেউ ধরেন মানে এই একটা একটা জায়গায় থাকলো অনেকদিন, সেখানে চেষ্টা করলো, সেটা হচ্ছে না, বারবার 4 বার 5 বার 6 বার 8 বার চেষ্টা করে তারা ভেতরে ঢোকার চেষ্টা করছে, সেখান থেকে পারলো না, তারপরে সেখান থেকে তারা অন্য কোনো জায়গায় হয়তো চেষ্টা করছে। তো এইভাবে আসলে তারাও জায়গা বদল করেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে মানে এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে আসলে একটা বড় যে অর্থনৈতিক চক্র আছে, হ্যাঁ, তেমনি আছে মানে মানুষের যে একটা ইচ্ছা, যে মানুষের যে একটা আকাঙ্ক্ষা, যে মানে এখানে আসবো, ইউরোপে আসবো। আমি যেটা বলছিলাম আসলে সেটা হচ্ছে যে গত বছর আমি বাংলাদেশের সাতক্ষীরা অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কিছু কাজ, একটা রিপোর্ট নিয়ে, ডকুমেন্টারি কাজ নিয়ে সেখানে গেছিলাম। সেখানে আমি দেখতে চাইছিলাম যে সেইখানে মানে কাজের যে অভাব একটা সময়ে, সেই সময়ে অনেক পুরুষ তারা হচ্ছে যে এলাকা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করেন, এবং তাতে কি হয়, যার যে নারীরা রয়ে যান তারা আসলে একরকমের একটা পরিস্থিতিতে পড়েন, তাদের কাজ নাই, এবং একই সঙ্গে তাদের পরিবারের যে, কারণ ওইখানে ম্যাক্সিমাম হয়তো পুরুষ আর্নিং করেন, এবং তারা তাদেরকে একটা পরিস্থিতিতে পড়তে, এবং তারা তখন এক ধরনের এক্সপ্লয়টেশনের শিকার হন। তারা তাদের অনেকেই বিদেশে যেতে চান আসলে, মানে মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও জায়গায়, তো এবং ইন্ডিয়াতেও একটা অংশ যাওয়ার চেষ্টা করেন, বা এখন হয়তো কমে গেছে সেটা। কিন্তু বিষয়টা হচ্ছে যে ওই এলাকায় আমি যাওয়ার পরে তাদের অনেকে ভেবেছেন আমি হয়তো তাদেরকে সহযোগিতা করতে পারবো বিদেশে যাওয়ার ক্ষেত্রে। তো আমি দেখলাম যে অনেক মানুষ চলে এসেছেন একটা পর্যায়ে যে আমার সাথে দেখা করার জন্য। তো মানে এটার অনেকগুলো কারণ হতে পারে, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সেগুলো আমরা আলোচনা করতে পারি। আমাদের ডেমোগ্রাফিও একটা বিষয়, যে আমাদের একটা বড় অংশ আসলে কর্মক্ষম, কিন্তু মানে মানুষের যে আগ্রহটা সেটার একটা জায়গা আছে, এবং সেটা কিভাবে অ্যাড্রেস করতে হবে সেটা আসলে অনেকভাবে অ্যাড্রেস করার একটা এখানে সুযোগ একটা আছে। প্রশ্ন জাগে জনাব জুবায়ের, সেটা হচ্ছে যে পরিমাণ অর্থ খরচ করে মানুষ বিদেশে যাবার চেষ্টা করছেন, সেই পরিমাণ অর্থ খরচ করে কি দেশেই কোনো ধরনের ব্যবসা বা অন্য কিছু করে জীবিকা নির্বাহ করা সম্ভব নয়? অবশ্যই, মানে সেই প্রশ্ন তাদেরকে করাও হয়েছে, আমরাও করেছি, আমাদের রিপোর্টাররা সেখানে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলো করেছেন, এবং তারা যেটি বলছেন যে না, সেটা সম্ভব না। আমি 8-10 লাখ টাকা খরচ করলাম সেখানে, কিন্তু ভাই ওইখানে যে আমার যে এলাকায় যে মানে রাজনৈতিক সমস্যা বা আমার যে লোকাল সমস্যা, এগুলা থেকে আমি আসলে বাইরে গেলেই ভালো থাকবো, কিংবা হচ্ছে আমি হয়তো বেশি টাকা মানে ইন লং রান সেটা কামাতে পারবো, আমি সেখানে যাব। মানে এই যে একটা ড্রিম, ইউরোপে গেলেই সব ঠিক হয়ে যাবে, ইউরোপে গেলেই সেখানে মানে সব সব সমস্যার সমাধান, একটা ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো, কিন্তু একটা দীর্ঘ সময় যে তারা সেখানে যে যাওয়ার প্রক্রিয়ায় তাদের চলে যাচ্ছে, তাদের যে সময় এবং অর্থ যেটা খরচ হচ্ছে, সেইটা আসলে তাদের প্রাথমিক বিবেচনায় থাকেই না, তারা সেটা ভাবতেই চান না। তো এটা একটা আসলে বাংলাদেশের পরিস্থিতি যদি বলেন। জি, ধন্যবাদ। জনাব শরীফুল হাসান, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে চক্রের কথা বলা হচ্ছে, তাদের দেশের ভেতরে যারা যাচ্ছেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে বোঝাচ্ছেন, এই প্রক্রিয়াটা কি বন্ধ করার কোনো রাস্তা নেই? না, ধন্যবাদ। আমরা মানে বাংলাদেশ 2017 সালে এরকম আনডকুমেন্টেড লোকদের ফেরত পাঠাতে, কারণ ইউরোপ কিন্তু রীতিমতো প্রেশার দিল 2013-14-15 সালে, যে তোমার এত লোক আনডকুমেন্টেড, তুমি যেটা বন্ধ না করো বা ফেরত না, আমরা তোমাদের লিগাল ভিসা বন্ধ করে দেবো। তার ফলে কিন্তু আপনি দেখেন অবস্থাটা কোথায় গেল, বাংলাদেশ এসওপি সাইন করলাম, ফেরত আসতো। তো এই যে যারা ফেরত আসছে, ইউরোপিয়ানদের সাথে আমরা প্রত্যাশা, আমি তাদেরকে সাপোর্ট দিই, সেই সাপোর্টের কাজগুলো কথা বলতে গিয়ে আমাদের সবার সাথে কথা বলতে হয়। তো তখন আমরা দেখার চেষ্টা করি যে দেখেন, এই যে জোবাই যেটা বলছে বা আমরাও যেটা কাজ করতে গিয়ে দেখি, আমাদের রাষ্ট্র বলেন, সমস্ত কিছু বলেন, আমরা এমন একটা জিনিস তৈরি করেছি যে মাইগ্রেশন মানে আপনি দেশ ছাড়লেই বোধহয় আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো সবাই যে কোনো মূল্যে দেশ যখন ছাড়তে চায়, তখনই কিন্তু সুযোগটা নেয়। আপনি যেটা বলছেন, এই যে পাচারকারী চক্র তাকে গিয়ে বোঝায়, তারপর এবং সেও কিন্তু মরিয়া যাওয়ার জন্য। আপনি প্রশ্ন করছিলেন যে
এই 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা যে খরচ করে সে যায় ইউরোপে যাওয়ার পথে 20 লাখ টাকা খরচ হয়, এবং 20 লাখ টাকাতে সে একটা দেশে তো ব্যবসা করতে পারতো। এখন এই দেশে থাকার জন্য সে যখন 20 লাখ টাকা ব্যবসা করতেছে, কেউ আবার তাকে টাকাটা দেয় না, আত্মীয় স্বজনরা। ইউরোপে যাওয়ার জন্য বলে, বিদেশ যাওয়ার জন্য বলে আবার তার মামা চাচারা মিলে তাকে দেয়, এবং আরও তো কিছু সেটার কারণটা কি? ওই যে ভাবে বিদেশ চলে যাচ্ছে, বিদেশ গেলে ভালো কিছু থাকবে, দেশের মধ্যে গেলে কেউ, তখন বেশিরভাগই তারা সেটা অর্থটা পায় না। এবং এটা আমি একটু মজা করেই বলি যে বাংলাদেশে এই টাকাটা আবার পায় হচ্ছে মামাবাড়ি থেকে। মামারা টাকা দেওয়া হচ্ছে, পরে আর বোনকে জমি লিখে দিতে হয় না, বলে যে তোর ছেলে বিদেশ যাওয়ার সময় টাকা দিছি। এইটার আরেকটা মানে পার্সপেক্টিভ আছে। তো এই যে আরেকটা সংকটটা হয়, আমরা অনেককে কাজ করতে দিয়ে রেখেছি ওই শরীয়তপুর, মাদারীপুর, ভৈরবে, তার যে লোকাল পাচারকারী চক্র, সেটা কিন্তু একই রকমের লোক। কিন্তু আমাদের দেখবেন আমাদের সিআইডি, আমাদের পুলিশ, আমাদের অনেকগুলো দপ্তর কাজ করছে, কিন্তু তাদের মধ্যে যে একটা কোঅর্ডিনেশন সেল রাখা, এই যে যত মানুষ ফেরত এসছে গত 10 বছরে লিবিয়া থেকে বা ইউরোপ থেকে, আপনি যদি তাদের কোশ্চেন নেন, তোমার লোকাল পাচারকারী চক্রকে, দুবাইতে তোমাকে কে পাচার করলো, লিবিয়াতে কে করলো, আপনি একটা সময় দেখবেন একই নাম কমন হচ্ছে। কিন্তু তাদের বিরুদ্ধে যে আমাদের সংঘবদ্ধ ব্যবস্থা নেওয়ার কথা বাংলাদেশে, সেটা আমরা নিতে পারি না। লিবিয়ার 26 জন মারা গেল, কিছু লোককে অ্যারেস্ট, কিন্তু মানব পাচার বা এরকম অনিয়মিত সাথে একটা সংঘবদ্ধ ক্রাইম, সেখানে অর্থের লেনদেনটা কোথায় হচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, রাজনীতিবিদদের তার সঙ্গে জড়িত কিনা, সেই চক্রকে কিন্তু আমরা বাঁধতে বা আটকাতে পারছি না। আরেকটি সংকটটা হচ্ছে আপনার লিবিয়ায়, ওইখানে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা আছে। ওই দেশের লোকজন তারাও কিন্তু 2010 সালে যুদ্ধ অবস্থার পর এই মানব পাচারটাকে তাদের একটা ব্যবসা বানিয়ে ফেলেছে। রাজনীতির প্রসঙ্গ যেহেতু আসলো, এই সময়ে এসে তো অনেক বিষয় সামনে আসছে যেখানে বিগত আওয়ামী সরকারের রাজনীতিবিদরা নানানভাবে অনেক দুর্নীতির সাথে জড়িত ছিলেন। এই ক্ষেত্রে কি কারোর জড়িত থাকার প্রমাণ পেয়েছেন আপনি? না, দেখুন, আপনি ডেফিনেটলি, আমি আপনাকে বলি যে 2015, 12, 13, 14, 15 সালে যখন অনেক লোক সমুদ্রপথ দিয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছিল, সেই সময় প্রথম আলোতে আমি একটা রিপোর্ট করেছিলাম, মানব পাচার বলেন, ইয়াবা বলেন, বা রোহিঙ্গাদের ভোটার কার্ড, এই 3টা চক্রতে আমি একদম নির্দেশ করেছিলাম। কক্সবাজারের এমপি বদি সাহেব জড়িত ছিলেন, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা হয়েছে? তো এই যে রাজনীতিবিদ, আপনি দেখবেন কুয়েতে আমাদের একজন এমপি, তিনি মানব পাচার চক্রে অ্যারেস্ট হলেন। আমরা যখন সেটা নিয়ে কথা বললাম, তারা কি কেউ বাংলাদেশ কিন্তু বলেছে যে আমরা জানি না, কিন্তু সে কুয়েতে কিন্তু জেলখানায় গেল। স্যারের মনে থাকার কথা, কোভিডের সময় ভিয়েতনাম, কম্বোডিয়া থেকে যে ভিকটিমরা ফিরলো, তাদেরকে এই রাষ্ট্র জেলে নিল, তারা নাকি ষড়যন্ত্র করছিল বিদেশে। কিন্তু এই যে মানব পাচারকারী চক্র, সিন্ডিকেট, তাদের সঙ্গে যারা জড়িত, তাদের কিন্তু কিছু হয় না। রাষ্ট্র নানানভাবে তাদের সব সময় পেলে পুষে বড় করে, এবং মানব পাচার হচ্ছে পৃথিবীর 3য় অবৈধ ব্যবসা, এবং তার সাথে কিন্তু আপনি হুন্ডি থেকে আরম্ভ করে মাদক, অনেক কিছুর সঙ্গে কিন্তু জড়িত। যার ফলে আপনি দেখবেন যখন এই ধরনের অনিয়মিত অভিবাসনগুলো হয়, ওই যে তাকে লিবিয়া আটকাচ্ছে, সেইখানে কাউকে টাকাটা কিন্তু পে করছে, বন্দি করে টর্চার করছে, তুমি টাকা দাও। এখানে সে হয়তো মোবাইলে অন্য কাউকে যে টাকাটা দিচ্ছে, সেই টাকাটা কিন্তু ওইখানে যাচ্ছে না, ওইখানে আবার সে কাউকে পে করছে। এইভাবে কিন্তু আপনি যে হাজার কোটি টাকা আমাদের পাচার হয়ে যায় আমাদের দেশ থেকে, কিন্তু তারা চায় কি এই অনিয়মিত সিন্ডিকেট, মালয়েশিয়া, ইউরোপ, এই যে টাকাটা আমাদের ওই যে পাচারকারী চক্র কিন্তু মানব পাচার বা এই নানান ধরনের অপরাধগুলো জড়িত। এবং একটা অপরাধ যদি থাকে, আপনার অটোমেটিক্যালি কিন্তু যে সুশাসনটা আমরা যে বলি, আমাদের কিন্তু, আমি বারবার এই কথাটা বলার চেষ্টা করি যে আমাদের দেশে সুশাসনের ভয়ঙ্কর ঘাটতি বছরের পর বছর ধরে। তার ফলে আপনি বলেন মাইগ্রেশন যে শুধু এমপ্লয়মেন্টের জন্য না, আপনি গত 10 বছরে আপনার বন্ধু বান্ধব দেখেন যাদের তো দেশের চাকরি বাকরি সব ছিল, সে কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে? আর আমরা ধরে নিচ্ছি যে কোনো মূল্যে দেশ ছাড়ুক। ওই যে সবচেয়ে শিক্ষিত মানুষ কিংবা অশিক্ষিত, সে ভাবছে যে আমার স্বপ্নটা হচ্ছে বিদেশ চলে যাব, তার কাছে মনে মনে স্বপ্ন হচ্ছে আমি চলে গেলে সমস্ত সমস্যার সমাধান হবে। এবং যাওয়ার পর সে সেখানে কী করে, অ্যাসাইলাম সিক করে, আশ্রয় প্রার্থনা করে যে দেশে আমি নিরাপদ না, আমি মাইনর। তো সমস্ত কিছু মিলে আন্তর্জাতিকভাবে কিন্তু বাংলাদেশের যে ভাবমূর্তিটা কিন্তু কোনোভাবে ইতিবাচক না, যে ওই দেশের লোকজন যে কোনো মূল্যে দেশে আসছে। বিশেষ করে ইউরোপে আমরা যখন ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রন্টেক্স, যে কারোর সাথে মিটিংয়ে করি, প্রথম প্রশ্নের মধ্যে মুখোমুখি হয়ে যায় তোমার লোকজন কেন যে কোনো মূল্যে দেশ ছাড়া আসতে হয়। এটা যে আমাদের একটা রাষ্ট্রীয় ফেলিওর, আমাদের গভর্নেন্স ফেলিওর, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফেলিওর, সেটা আবার আমরা বুঝতে চাই না। আমাদের রাষ্ট্র কোট আনকোট করে বলি বা সত্যি সত্যিই বলি যে আমাদের রাষ্ট্র মনে করে যাক, লোকজন যা যেভাবে ইচ্ছে দেশের বাইরে চলে যায়। কিন্তু এখানে যেহেতু আপনি এলাকা আলাদা করছেন, যে 64 জেলা না হয়ে সেটা শুধুমাত্র এই 10টা জেলা কেন? আচ্ছা, এইটাকে যদি আপনি বলি, আপনি দেখবেন আমাদের এই যে 1 কোটিরও বেশি লোক আমাদের দেশের বাইরে আছে, সেখানে কিন্তু 64টা জেলার লোক নেই। মূলত ঢাকা থেকে যদি আপনি বের হন, ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, নরসিংদী, মুন্সিগঞ্জ, সিলেট, এইদিকে চিটাগাং, নোয়াখালী, এইদিকে মুন্সিগঞ্জ, ফেরত, আমাদের বাংলাদেশের 10 থেকে 15টা জেলা যেখান থেকে অনেক বেশি মাইগ্রেশন হয়। উত্তরাঞ্চলের লোকজন কুড়িগ্রাম বা পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, ওর যমুনা সেতু হওয়ার আগ পর্যন্ত ওর মাইগ্রেশনের মধ্যে ভয়, ও ঢাকা শহরে আসবে কিনা। তার ফলে দেখবেন এই কুমিল্লা, মাদারীপুর এবং
ভাগ করে যদি আপনি দেখেন ইউরোপে ইতালি, আপনি মাদারীপুর শরীয়তপুর এরকম গ্রামের নাম আছে ইতালি পাড়া। আমরা ইতালি অ্যাম্বাসির লোকজনকে এই মাসেই আমরা নিয়ে যাচ্ছিলাম মাদারীপুরে। তো একটা পর্যায়ের পর দেখছি প্রতিটা বাড়ির লোকজন ইতালিতে, এবং তার সাথে ইতালিতে তারা কথা বলছে এবং তারা প্রশ্ন করছে যে কবে নুদুস্তা খুলবে, সবাই কবে আমরা যাব। তো তার মানে সে এখানকার থেকে ওইখানকার ইতালিতে যে তারই যে আত্মীয়রা আছে, ক্লাস 7-8-এর ছেলে পড়াটা ওর মধ্যে আর লেখাপড়া নয়, ও ইতালি চলে যাবে, একটু বড় হয়ে কই যাবে, ইতালি যাবে। এবং সে মাথার মধ্যে থাকে কখন পড়ছে, এবং আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন রীতিমতো পোস্ট করছে গেম, অমুক দিন গেম চলবে, অমুক দিন আমরা, এবং কোনো একটা বোর্ড যখন পৌঁছাচ্ছে তারা সোশ্যাল মিডিয়ায় সফলভাবে ছবি দিচ্ছে যে অমুক তারিখে আমরা পৌঁছাইলাম, অন্যরা আসেন। এগুলো কিন্তু আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি সোশ্যাল মিডিয়ায় যেভাবে ভিজিলেন্স থাকার কথা আমরা কিন্তু পারছি না। আমি এইটাকে পুরোটা আমাদের একটা গভর্নেন্সের ফেলিউর হিসেবেও দেখি। ধন্যবাদ। জনাব শাহ আলম, আপনার কাছে ফিরে আসি। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা উৎসাহ দিচ্ছেন তার তো একটা ডিজিটাল ট্রেইল আছে যেটা খুঁজে বের করা হয়তো সম্ভব, বা টাকা কোথা থেকে কোথায় যাচ্ছে সেখানে বাংলাদেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে যখন যাচ্ছে সেগুলো আপনারা বলছেন কিছু কিছু ক্ষেত্রে খুঁজে বের করা সম্ভবও হয়েছে, তাহলে বাকি ক্ষেত্রে কেন হচ্ছে না এটা? এটা হচ্ছে প্রায়োরিটিটা একটা ইস্যু আর কি। আপনার একটা হচ্ছে আমাদের প্রশিক্ষিত জনবল তৈরি করাটা যেমন একটা ফ্যাক্টর, আর এটা প্রায়োরিটি দিয়ে সেই যে কাঠামোটা গড়ে তোলাটা, মানে তদন্ত, সাধারণভাবে তদন্ত বলতে আমরা যেটা আমাদের যেই অ্যাক্টিভিটিগুলো আমাদের করতে হয় তার বাইরে অনেকগুলো কাজ করতে হয়। এখানে ভিকটিমকে দেশের বাইরে সুরক্ষা দেওয়াটা দিতে হয়, দেশে বসে তাকে বিদেশের ভিকটিমকে উদ্ধার করার জন্য একটা বেশ কিছু স্টেপ নিতে হয় যেগুলো সহজ না, কাজগুলো আলাদা প্রশিক্ষিত জনবল লাগে এবং একজন সাব ইন্সপেক্টরের পক্ষে এককভাবে সম্ভব না। এটা বেশ উচ্চ পর্যায়ে এসপিডিআইজি লেভেল বা কখনো কোনো আরও ঊর্ধ্বতন পর্যায়ের প্রত্যক্ষ তদারকি তাদের এই কাজগুলো করতে হয়। তা আমরা যদি সেই প্রায়োরিটি দিতে পারি, প্র্যাকটিক্যালি যেটা হয়েছে কি অল্প কিছু লোক এই কাজটা করছে, হাজার হাজার না কিন্তু মানব পাচারকারীর সংখ্যা, আপনি বিশেষ করে দেশের বাইরের কথা যদি বলেন, তো এদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনাটা সম্ভব, এদের লাইফটাকে একটু ডিফিকাল্ট করে তোলা সম্ভব। আমরা যদি তাদের পাসপোর্ট ইস্যুয়েন্সটা বন্ধ রাখি তাহলেই তো সে যে দেশে আছে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তো ঘুরছে, তাকে যদি আমরা ব্ল্যাক লিস্ট করে দিই, একটা র্যাড নোটিশ বের করি। যারা এই চক্রের মধ্যে জড়িত সেখানেও বাংলাদেশিরা আছে, অবশ্যই বাংলাদেশিরাই তো ওখানে নিয়ে যাচ্ছে, বিদেশিরা হয়তো তাদের সহযোগিতা হচ্ছে। এবং আপনি যে বলছেন কিন্তু এদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে যে কারা আছে সেখানে? অনেক ক্ষেত্রেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। যখনই মামলা হয় অবশ্যই চিহ্নিত করা আমরা করেছি, অনেককেই আমরা অ্যারেস্ট করেছি, অনেককেই আমরা বিদেশ থেকে ধরে নিয়ে এসেছি, আমাদের টিম পাঠিয়ে ধরে এনেছি। এই ইনিশিয়েটিভটা কন্টিনিউ করার জন্য, মানে আপনি উল্টোভাবে দেখেন না, আপনি যদি মনে করেন আপনি একজন মানব পাচারকারী হবেন, বর্তমান যে প্রেক্ষাপটে যেভাবে কাজগুলো হচ্ছে, ভিকটিমরা সহজে আপনার ট্র্যাপে পা দিচ্ছে, আর ভিকটিম যখন দেশের বাইরে গিয়ে একটা শিকার হচ্ছে, অলমোস্ট তাকে সাহায্য করার জন্য সেই দেশের পুলিশও কোনো ব্যবস্থা নিচ্ছে না পাচারকারী চক্রের বিরুদ্ধে, বাংলাদেশের অবস্থাটাও অলমোস্ট একই রকম, খুব তেমন ভালো সহযোগিতা পাচ্ছে না। সবটা মিলিয়ে তো তার জন্য সোনায় সোহাগা হয়ে আছে। তো কাজ এই জায়গাটার মধ্যে আমাদের আসলে একটা সংঘবদ্ধ অপরাধ চক্রের বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা নেওয়ার জন্য, মনে করেন আপনি সে আপনার লিবিয়া বাংলাদূতে যদি একজন পুলিশ অফিসার, মনে করেন একজন এসপি, একজন ডিআইজি আছে, যেখানে একজন মানব পাচারকারী চক্রের শিকার সরাসরি গিয়ে এফআইআর করতে পারছে, একটা অভিযোগ দিতে পারছে, এরকম একটা বাস্তবতা তৈরি করার জন্য আমাদের খুব বেশি আর্থিক সংস্থার প্রয়োজন নেই। কেন হচ্ছে না? একটা বড় কারণ, অনেকেই আমরা মনে করি খুব বড় বড় চেয়ারে বসে থাকা মানুষগুলো আমরা মনে করি দরকার আছে ওইটা, মানে এগুলো আপনি মানে ওখানে যাক না, যেভাবে যেতে পারলেই তো হয়, মানে অর্থাৎ আপনি একটু কম বুঝেন আর আমরা অনেক ভালো বুঝি, যাক না, কথাটা স্পষ্ট করে বলছেন না, কিন্তু এটাকে তারা উৎসাহিত করছেন। আমি অনেক সময় পত্রপত্রিকাও দেখি অনেক গুণী মানুষরা, সিভিল সোসাইটির লোকজন, তারা বলছেন যে না ঠিক আছে হুন্ডি হোক না, এটা তো কি আর হচ্ছে, একটু তো দেশে তো টাকা তো আসছে, দেশে টাকা আসছে না, দেশে টাকা আসছে না। আমি আপনাকে শুধু একটা বছরের হিসাব দিই, 2013 সালে 2000 লোককে ফেরত পাঠানো হয়েছে একটা দেশ, ইরান থেকে, একটা দেশ থেকে, যারা ইউরোপে যাওয়ার প্রত্যাশায় ওখানে ধরা পড়েছে, যারা পার হয়ে চলে গেছে, গিয়ে কি সমস্যায় পড়েছে আপনি বললেন, শীতের কম্বল পাচ্ছে না বা কাজ পাচ্ছে না, এটা তো পরে, কিন্তু তারা আগে যারা ফেরত এসেছে 2000 লোকের হিসাব যদি আপনি নেন, এই 2000 লোক ফেরত এসেছে একটা বছরে,
এবং সেখানে তারা গড়ে 6 লক্ষ করে মুক্তিপণ দিয়েছে। ওই যেটা আমাদের শরীফ সাহেব যে কথাটা মানে বললেন, যাওয়ার সময় তো 10 লাখ থেকে 20 লাখ দিতেই দিয়েছে, হচ্ছে, তার ওখানে উপরে যাওয়ার আবার পরে মুক্তিপণ। আপনার পিটিয়ে টাকা নেওয়া হয়েছে। তো এই গড়ে আপনার এই যে 2000 লোক বাংলাদেশ থেকে যায় নাই, অধিকাংশ তারা গিয়েছে মিডল ইস্ট থেকে। মিডল ইস্টে তারা ভালো ভালো চাকরি করছিল। আমি জানি খুলনার একটা ছেলে ইঞ্জিনিয়ার, ছেলেটার নাম তো নামটা নাই বললাম। তো যাই হোক, ভালো চাকরি করছিল, ওমানের মতো একটা দেশে ভালো চাকরি করছিল। তাকে প্রলুব্ধ করে নিয়ে গেল ইরান থেকে তাকে ইউরোপে পাঠাবে বলে ওখানে পিটিয়ে টিটিয়ে টাকা পয়সা নিয়ে পরে তাকে আমরা উদ্ধার করার ব্যবস্থা করতে পেরেছিলাম। না হয় হয়তো কি হতো এটা আমরা জানি না, হয়তো ইউরোপে ঠেলে দিত। লিবিয়ার কথা বলছিলেন, লিবিয়ার ভেতরে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কেমন? লিবিয়া ট্রুলি তো আর সরকার এখানে তার সমস্ত জায়গাগুলো কন্ট্রোল করতে পারছে না। তা আমরা যদি ইন্টারপোলের অ্যাসিস্ট্যান্স নিতে যাই, তো যেখানে সরকারের কন্ট্রোল আছে সেখানে অ্যাটলিস্ট তাত্ত্বিকভাবে আমরা সহযোগিতাটা নিতে পারি। আর যেখানে নেই, যেখানে বিদ্রোহীদের দখলে, সেখানে তো সেটাও কাজ করছে না। তো এই জায়গাগুলোতে আসলে আমি যে কথাটাতে একটু ফোকাস করতে চাচ্ছি, আমি জানি না, আমি যেটা বলতে চাচ্ছি, মানব পাচারকারী চক্রটাকে আমাদের আইডেন্টিফাই করে তাদের বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনে কঠিন ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। আপনি তার সম্পদ জব্দ করতে পারবেন দেশে এবং বিদেশে। আপনি তাকে ইন্টারপোলের রেড নোটিশভুক্ত করে তার মুভমেন্টটাকে কঠিন করে তুলতে পারবেন। আপনি তার পাসপোর্ট ইস্যুয়েন্সটা বা কি বলে রিনুয়ালটা বন্ধ করতে পারবেন। অনেকভাবেই এই কাজগুলো আমরা যে স্টেক হোল্ডার যারা আছি, আপনার এই একত্র আমরা এই কাজটা করি। পার্টিকুলারলি আমি মনে করি যেসব দেশে মানুষের আমাদের অভিবাসীর সংখ্যা, বাংলাদেশি অভিবাসীর সংখ্যা খুব বেশি, সেসব দেশে আমাদের একটা ডিফেক্টো পুলিশ স্টেশনের মতো থাকা উচিত। ছোটোখাটো একটা পুলিশের একটা ইউনিট, বাংলাদেশ পুলিশের ছোট্ট একটা ইউনিট, তারা ভিকটিমদের অভিযোগ নেবে এবং দেশে এবং বিদেশে একসাথে অপারেশন করবে। বাংলাদেশে ধরবে তার দেশি দালাল এবং বিদেশে তার পুলিশের সহায়তা নিয়ে, বিদেশে প্রবাস এসব ক্ষেত্রে কি সহায়তা পাওয়া যায় বিদেশের পুলিশের? সহায়তাটা আমি সত্যি কথা বলি আপনাকে, আমরা যখন প্রচলিতভাবে যখন লিখি, ইন্টারপোলকে লেখা বা এগুলো আসলে খুব ভালো কাজ করে আমার অভিজ্ঞতা এরকম মনে হয়নি। তার চেয়ে অনেক ভালো কাজ করে কি, যখন আমরা লোকাল প্রবাসী কোনো বাংলাদেশিকে লোকাল পুলিশ স্টেশনে পাঠিয়ে বলি যে আমার একটা বন্ধু, ভাই বা আত্মীয় অমুক জায়গায় আটকে আছে, আপনি তাকে উদ্ধার করেন, ওটা দ্রুত কাজ করে। আমরা অধিকাংশ ক্ষেত্রে এই দ্বিতীয় কৌশলটা বেশি ব্যয় করেছি। আর এই যে প্রথাগতভাবে চিঠি লিখে যে তাদেরকে নাড়া দেওয়াটা, আমাদের আসলে সেই পুলিশিং 21 শতাব্দীর সেবা আমাদের সভ্যতাকে যেখানে নিয়ে গিয়েছে, এটা 21 শতাব্দীর পুলিশিং থেকে এখন আমরা অনেক দূরে আছি। জি, এটা হচ্ছে আসল বাস্তবতা। ধন্যবাদ। জনাব জুবায়ের, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে সমস্যার কথা বলছি, সেখানে এই যে দালাল চক্র বলুন বা পাচারকারী চক্র বলুন, তাদের তো একটা অংশ নিশ্চয়ই ইউরোপের ভেতরেও কাজ করছে। তাদের ব্যাপারে আসলে ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে কোনো উদ্যোগ দেখেন কিনা তাদেরকে ধরার ব্যাপারে বা নিষ্ক্রিয় করার ব্যাপারে? আমরা প্রায় বিভিন্ন খবর দেখি যেখানে দেখা যাচ্ছে যে দালাল চক্রকে বা অনেক দালাল মূলত মানে অভিবাসী হয়ে তাদেরকে নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন। এরকম খবর আমরা দেখি, আমরাও কাভার করি। সেটি যে দেখা গেল হচ্ছে জার্মানি সীমান্ত দিয়ে ওইখানে ঢোকার সময় একটা বাসকে বা একটা ছোট গাড়িকে আটকে দিল, যেটা হচ্ছে বর্ডার ক্রস করে আসছিল, এবং সেখানে মূলত যে ড্রাইভার দেখা যায় যে সেই হয়তো সেই পাচারকারী, এবং তখন তাকে আটকে ফেলা হয় এবং সেটা করা হয়। এবং ইউরোপ জুড়ে আসলে মানে আপনি যদি বলেন যে গত কয়েক বছরে এই অভিবাসন নীতিটা আরো কঠোর হয়েছে, এটার কয়েকটি কারণ আছে। এটা একটা বড় রাজনৈতিক কারণ আছে, যেটা হচ্ছে যে এখানকার যারা রক্ষণশীল তারা আসলে অভিবাসন ইস্যুটাকে অনেক বড় করে তুলেছে। এবং আপনি যদি খেয়াল করে থাকেন, তো ইউরোপ জুড়ে মূল ইউরোপের বড় বড় দেশগুলোতেই এখন ডানপন্থীদের বা রক্ষণশীলদের মূলত মানে তাদের সরকার গঠন হচ্ছে বা তাদের পার্টিগুলো আরো বেশি গ্রাউন্ড পাচ্ছে, এবং তারা সেখানে অভিবাসন ইস্যুটাকে ব্যবহার করছে, এবং সেটা একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানকার যারা বিশ্লেষক বা যারা উদারপন্থী রাজনীতি করেন তাদের জন্য। তো এখন যেমন জার্মানির ক্ষেত্রে যদি আপনি ধরেন, এখনকার যে সরকার সেটি উদারপন্থী হিসেবেই এসেছিল, এবং তারা এখানকার যে অভিবাসন নীতি সেটাকে কিছুটা শিথিল করেছিল। কিন্তু দেখা গেল যে তা মানে এই সাম্প্রতিক কালে এই বিষয়গুলো এত বেশি হাইলাইটেড হলো, এবং তাতে তারাও আসলে অভিবাসন নীতি কঠোর করার চিন্তা মানে এখন সেই পথে হাঁটছে, এবং একই সঙ্গে পুরো ইউরোপীয় ইউনিয়ন জুড়েই সেটি কঠোর করা হচ্ছে। শুধু তাই না, ধরেন
ইইউ তো একটা দেশ হিসেবে কাজ করে, মানে আপনি যদি চলাফেরার কথা বলেন বা কারেন্সির কথা বলেন, একটা এরিয়া হিসেবে কাজ করে। কিন্তু এখন দেখা গেল ইইউর নিজেদের ভেতরকার যে দেশগুলো, যেমন গত 1.5 সপ্তাহ আগে এই নেদারল্যান্ডস তার বর্ডারে হচ্ছে যে চেকিং শুরু করে দিয়েছে। মানে জার্মানি থেকে আপনি গাড়ি দিয়ে নেদারল্যান্ডসে যাওয়ার সময় চেকিং হবে আপনার সেখানে। তো এই জিনিসগুলো আগে ছিল না, যেটাকে এখন বলা হচ্ছে অভিবাসন নীতিটাকে এতই বড় হয়ে গেল যে মানে ইইউর যে সাধারণ ধারণা যে একটা টোটাল ইউরোপ একটা দেশ, সেই জায়গা থেকেই তারা সরে আসছে। আমি এই জায়গায় শুধু একটা জিনিস যোগ করতে চাই যে দুই একটা বিষয় যেটা আমরা আলোচনা করছিলাম সেখানে মানে যেটা করা যেতে পারে বা যারা করা যেতে পারতো, সেটা হচ্ছে একটা বিষয় যে জেলার কথা যেটি বলছিলেন যে কোন কোন জেলার বেশি। আমি 2018 সালে এখানে পর্তুগালে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি সেখানকার যে দোকানগুলো যেই সুভিনির বিক্রি করে, বিভিন্ন ধরনের ম্যাগনেট বা বিভিন্ন ধরনের বিষয়গুলো বিক্রি করে, সেই জায়গায় মানে 99% বাংলাদেশি, এবং সেই হয় তারা ওন করছে নাহলে সেখানে কাজ করছে। এখন সেখানে এমনও এলাকা আছে যেটা আসলে এই এলাকাটা পুরোটা কুমিল্লা, এই এলাকাটা পুরোটা অমুক এলাকা, মানে জেলা ওয়ারি তারা দোকান, মানে এই লোকগুলোকে তারাই আসলে বাংলাদেশ থেকে এনেছে বিভিন্ন ভাবে, সেখানে পয়সা খেয়ে নানাভাবে তাদেরকে ইয়ে করে, এবং তারা সেখানে এক্সপ্লয়েটেড হচ্ছে, কম বেতনে চাকরি করছে। তো তারা এবং কাগজপত্র তৈরি করার চেষ্টা করছে। তো এটা শুধু যে একটা অবৈধ চক্র সেটা না, এটা একটা বৈধ পথও একটা চক্র, মানে একটা এক ধরনের মানে এই প্রণোদনাগুলো আছে আর কি। যারা ইউরোপে চলে আসেন তারাই আবার চেষ্টা করেন এখানে তাদের লোক আনতে। সো সেই জায়গাতেও দেখা যায় যে অনেক ধরনের মানে অনেক ধরনের অনিয়ম হয়, অনেক রকমের তারা শিকার হন, ভিকটিম হন। আর তৃতীয় যেটি বিষয় সেটি হচ্ছে যে ধরেন জার্মানি, যে আমি ডেমোগ্রাফির কথা বলছিলাম, বাংলাদেশে ইয়ুথ বা কর্মক্ষম লোকের সংখ্যা অনেক বেশি। ঠিক তার উল্টো হচ্ছে ইউরোপের বেশ কয়েকটা দেশে, জার্মানি সহ। জার্মানিতে এই মুহূর্তে 70,000 চাকরি পদ, মানে চাকরির খালি আছে, সেটার জন্য তারা লোক পাচ্ছে না। এইখানকার যে অর্থমন্ত্রী তিনি কিছুদিন আগে তিনি বললেন যে আমাদের 2030 সালের মধ্যে এই সংখ্যাটা হয়ে যাবে হচ্ছে মানে অনেক, মানে 7 লাখ বা তার চেয়েও বেশি হবে। তো বিষয়টা হচ্ছে যে এই যে চাকরির চাহিদা এখানে ঘাটতি আছে, একটা বড় কারণ হচ্ছে এখানকার এজিং পপুলেশন, বৃদ্ধ হয়ে যাচ্ছেন, ডেমোগ্রাফি ওই রকম না যে মানে ইয়াং লোকের সংখ্যা কম। তো তাদের আসলে লোক দরকার। যদিও ইউরোপ জুড়ে অভিবাসন নীতি একদিকে এটা রক্ষণশীলরা তারা ব্যবহার করছে, কিন্তু উল্টো দিকে তাদের আসলে লোক দরকার। এখন এই জায়গাগুলো বাংলাদেশ কিভাবে ট্যাপ করতে পারে, এই বৈধ পথে বা নিয়মিত পথে এই চাকরিগুলো কিভাবে বাংলাদেশ মানে অ্যাভেল করতে পারে। এই জার্মানি অপরচুনিটি কার্ড নামে একটা জিনিস চালু করলো, সেইখানে বাংলাদেশের এখন পর্যন্ত একজন, গত বছর বা বেশ কয়েক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত বাংলাদেশের একজনও সেখানে আসতে পারেনি আমার কাছে যে ইনফরমেশন আছে। সেই কাজগুলো কারা পাচ্ছেন তাহলে? অন্যান্য দেশ, যেমন ভারত থেকে ভারত দেখি আমরা সেখানে কূটনীতিতে এগিয়ে আছে অনেক, ভারতকে গুরুত্ব দেওয়া হচ্ছে ইউরোপের জায়গা থেকে, তাদের এখান থেকে অনেকে আসছে। অন্যান্য আরো কিছু দেশ থেকে আসছে, ফিলিপিন্স কিংবা অন্যান্য আরো কয়েকটি দেশ থেকে, যেখান থেকে আমরা দেখছি যে তারা সেগুলো ট্যাপ করতে পারছে। বাংলাদেশ কেন পারছে না, সেই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে। যে টাকাটা সেটা খরচ করছে অবৈধ পথে আসার জন্য, সেই টাকাকে তারা কেন মানে তাদেরকে ভাষা শিখিয়ে কিছু এখানকার যেই চাকরিগুলোর জন্য তাদেরকে রেডি করে কেন পাঠানো যাচ্ছে না, এই জায়গাগুলো নিয়ে কে কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন। এই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট। এই যে আমাদের জোবায়ের সাহেব যে কথাটা বললেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন। বাইরা আমাদের দেশে আছে প্রায় 700 মতো মনে হয় এখন টোটেল এজেন্সি আছে বৈধভাবে, এবং তাছাড়া অবৈধভাবে আছে ট্রাভেল এজেন্সিগুলো, আরও আছে যার কোনো ট্রাভেল এজেন্সির লাইসেন্স নেই, অসংখ্য স্বীকৃত অস্বীকৃত যেগুলো আছে। রিক্রুটিং এজেন্সিগুলোর কাজ কী ছিল? তাদের দায়িত্ব ছিল তারা চাকরি খুঁজে বেড়াবে, খুঁজে চাকরির জন্য প্রশিক্ষিত এবং দক্ষ জনবল খুঁজে তো ওখানে পাঠাবে। তারা কি করছে? তারা যেটা করছে, চাকরি ট্যুরিস্ট ভিসায় বা নো ভিসায়, যেখানে কোনো ভিসা লাগে না সেসব দেশে লোক পাঠাচ্ছে। ট্যুরিস্ট ভিসায় সিল পড়ে যাচ্ছে, বিএমইটি ক্লিয়ারেন্স সিল পড়ে যাচ্ছে। কিভাবে পড়ছে? মিডল ইস্টে যাচ্ছে তারা ভ্রমণ ভিসায়, একটা সিল পড়তেছে বিএমইটি ক্লিয়ারেন্স। কীভাবে পড়ছে? যখন সিলটা পড়ে তখন তো একজন প্রবাবল ভিক্টিম, যে মানব পাচার যে অভিবাসী, সে তো মনে করে সরকারি সিল পড়েছে মানে অবশ্যই এটার গুরুত্ব একটা আছে। তা আমাদের দেশে বাস্তবতা হচ্ছে ভিসা, চাকরির ভিসা নেই, আছে ভ্রমণ ভিসা, অথবা চাকরির ভিসা আছে, চাকরি নেই, অথবা চাকরি আছে ওই সেই কৌতুকের মতো আর কি, অর্থ নেই। 11 মাস কাজ নেই, মালয়েশিয়া যাচ্ছে রাবার বাগানে, 1 মাস কাজ করে আর 11 মাস বসে থাকে, $100 করে পায়, 100 রিঙ্গিত করে পায়।
শুধু খাওয়া খরচটা দেয়। তো এই বাস্তবতার মধ্যে আমরা কেন ঠেলে দিচ্ছি? সারা বিশ্ব জুড়ে এত চাকরি আছে, এত ভ্যাকেন্সি আছে, আমরা কেন জনবল তৈরি করে পাঠাচ্ছি না? এই জায়গাগুলোতে আমাদের আসলে যদি আমরা কাজ না করতে পারি। আর আমি আরেকটা কথা শুধু যোগ করি, অভিবাসন বীমা একটা তো কাউকে তো থাকতে হবে। সামবডি শুড ওন, সাম ইনস্টিটিউশন শুড ওন, যেগুলো আমার লোক, তুমি তাদের, আমরা আছি, তোমার পাশে আছি। একটা বীমাও যদি আমরা বাধ্যতামূলক করে রাখতে পারতাম, এটা এই আইনগত বাধ্যবাধকতা আছে, সম্ভবত হাইকোর্টে কি একটা প্যাস্টেজ লাগিয়ে এটাকে এখন স্থগিত করে রাখা হয়েছে। তাহলে বীমা কোম্পানি তো তাকে টাকাটা দেওয়া বা তার বিদেশ যাত্রার আগে একটু দেখতো যে সে যাতে বৈধ কাগজপত্র নিয়ে যায়, কারণ সে যদি ফেরত আসে তাকে বিপুল পরিমাণ টাকা দিতে হবে, এই ভয় হলেও সে তাকে দেখতো, তাকে করতো। জনাব হাসান, আপনার কাছে ফিরে আসতে চাই। এই যে এত চাকরি সেখানে রয়েছে, সেখানে বাংলাদেশে না যেতে পাওয়ার কারণ কি ভাষার সমস্যাটা মূলত? না, শুধু ভাষার সংকট যে তা না, যেটা বলছেন যে ইউরোপে আসলে যেই পরিমাণ আমাদের, দেখেন আমরা কালকেই একজন লোক 10 লাখ টাকা বিদেশ যাওয়ার জন্য সে দেবে, রাষ্ট্র তাকে পাঠাতে চায়, কিন্তু তাকে যে দক্ষ করে তৈরি করার জন্য যে 10,000 টাকা খরচ করে সে ট্রেনিং নেবে, বা আমাদের রাষ্ট্র দেখবেন আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে 32 লাখ ছেলেমেয়ে পড়ে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। আপনি আমাদের যে কোনো মূল্যে একটা সার্টিফিকেট নেওয়ার দিকে যে আগ্রহ, লোককে কিন্তু আমরা ওইভাবে দক্ষ করতে পারছি না। কনস্ট্রাকশন বলেন, প্লাম্বার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, সৌদি আরবে শুধু গত 4 বছরে 20 লাখ লোক গিয়েছে, কিন্তু রেমিটেন্স উল্টো $2 বিলিয়ন কমেছে। অনেকেই মনে করে হুন্ডিতে আসছে, স্যার যেটা হুন্ডিতে কিন্তু টাকা আসে না। তো এই যে অদক্ষ লোক আপনি বছরে 13 লাখ না পাঠিয়ে, জাপান বলছে যে আমার লোক লাগবে, তুমি N4 লেভেলের ল্যাঙ্গুয়েজ শিখে আসো। জার্মান বলছে আমার লোক লাগবে দক্ষ। আমরা কিন্তু দক্ষ লোক তৈরি করতে পারছি না। আমাদের দেশে ভবন হয় বড়, কে ভিত্তিপ্রস্তর ফলকটা একটা থাকেন, কে উদ্বোধন করলেন, তো ভেতর থেকে যে দক্ষ লোক তৈরি করা, এটা জাতিগতভাবে যদি আমরা দক্ষ লোক তৈরি করতে না পারি, আমি মনে করি আমাদের আগামী 5, 10, 15 বছর অ্যাটেনশন হওয়া উচিত। যেহেতু আমাদের তরুণ জনগোষ্ঠী অনেক বেশি, জনগোষ্ঠীর একটা বড় অংশ, 30-40 বছর পর কিন্তু আমরাও এস পপুলেশন হয়ে যাব। তো এই অপরচুনিটি আমাদের নেওয়া উচিত যে আমরা লোককে দক্ষ করে জার্মান, ইউরোপ যখন যেখানে পাঠাবো। ইউরোপ আমরা যখন কথা বলি ওরাও বুঝতে পারছে ওদের লোক লাগবে, সেজন্য বাংলাদেশের সঙ্গে ইতিমধ্যে একটা ট্যালেন্ট পার্টনারশিপ তারা করেছে, একটা পাইলট শুরু হয়েছে, তার মধ্যে জার্মানিও রয়েছে, ইতালিও রয়েছে, যে তারা লোককে দক্ষ করে তারা সেখানে দিতে চায়। আমি মনে করি বাংলাদেশের এই অপরচুনিটিটা নেওয়া উচিত। আমাদের সব লোককে বিশ্ববিদ্যালয়ে না পাঠিয়ে দক্ষ লোক করে যদি আমরা বিদেশ পাঠাতে পারি, তাহলে অটোমেটিক্যালি এই অনিয়মিত পন্থাটা কমবে। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি।